গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ সানডে, ঘড়ির কাঁটা 11:30 ঘরে। ইন্দ্র চিরা খেয়ে বেরিয়ে গেছে। আর বলেছিলাম সকাল সকাল বাজার করে দিও, ঘরে একটাও আলু নেই। আছে ছোট আলুগুলো, যেগুলো ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি। তা সানডে মানেই তো চিকেন, মাটন আর মাংসর ঝোলে আলু না দিলে তো চলবে না। ওই আমাদের ঘরে না শুধু কষা কষা মাংস করলেও তার মধ্যে আলু দিতে হবে, বুঝেছেন? আলু ছাড়া কোনো খাওয়ারই নয়। তা এনে দিয়েছে, সঙ্গে কিছু বাজারও করে দিয়েছে। যা টানা গরম পড়ছে ভাই, মানে 7টা 7:30 থেকেই যেন সব পুড়িয়ে দিচ্ছে, দাউ দাউ করে জ্বলছে চতুর্দিক। প্রত্যেক দিনই বাজারে যাবে কি করে গো? আর দেখুন, ও শ্যাম্পু করেছি, মাথায় একটুখানি গুঁড়ো সিঁদুর দিলাম। কোনো দিন গুঁড়ো সিঁদুর কপালে দিলে নাকে পড়ে না, তাহলে কি বর ভালোবাসে না? দাম্পত্যের বয়স পুরনো হয়ে গেছে। বলে না যে সিঁদুর নাকে পড়লে বোঝা যায় যে স্বামী ভালোবাসে, মেহেন্দির রং খুব লাল হলে বোঝা যায় স্বামী ভালোবাসে। বাবা, ওই সমস্ত প্রমাণ নিয়ে বসলে না দেখা যাবে জিরো বেরোচ্ছে সব। কালকে ওই মিশ্রি মৌরির জল ভিজিয়ে রেখেছিলাম, আমি 1 গ্লাস ছেঁকে খেয়ে নিয়েছি, পুকুকেও 1 গ্লাস দেবো বলে রেখেছি। পাশের বাড়িতে না ঘষাঘষির কাজ হচ্ছে, জানলা কপাট খোলা যাচ্ছে না, ধুলো ঘরে ঢুকে সমস্ত কিছু একদম কাদা কাদা করে দিচ্ছে। কিন্তু কিছু করার নেই, জানলা তো খুলতেই হবে। চলুন, হ্যাঁ কী যেন করবো, ও চা খাবো। 11:30 বাজে তো, বুবুকে জিজ্ঞাসা করে আসলাম চা খাবি, বললো বানাও। কিন্তু বলছিল কচুরি আনলাম না, নোটে শাক এনেছে, 1 আটি এনেছে। আমি বেশ করেছো, আমাদের ঘরে না ওই 2 আটি শাক লাগে না, বেশি হয়ে যায়। পুবু তো খুব একটা শাক পাতা খায় না, আমার আর ইন্দ্রর জন্য ও 1 আটিই ঠিক আছে। আজকে মাটনের ঝোলে একটু পেঁপে দিতে হবে। এ বাচ্চাটারও খাওয়ায় ভাটা পড়েছে, গরমের চোটে না খেতে পাচ্ছে না গো, দই দিলেও খাচ্ছে না দেখলাম। ঝিঙা এনেছে, উচ্ছে এনেছে, একটা গন্ধরাজ লেবু এনেছে, বেগুন এনেছে, আলু এনেছে। ঠিক আছে বন্ধু, এখন উচ্ছের ভেতরে পোকা হবে, মাঝে মধ্যে বৃষ্টির জল পড়ছে না, কিন্তু এই কদিন তো টানা গরম গো, বৃষ্টির দেখা নেই। বৃষ্টি হলেও 2-3 মিনিটের হচ্ছে, তারপরে চতুর্দিক যেন ভাপিয়ে নিচ্ছে। ইঁচড় এনেছে, কেটে কুটেই এনেছে। আমার না ওই গাছের এঁচড় সঙ্গে সঙ্গে পেরে রেঁধে বেড়ে খেতে খুব ইচ্ছা করে, কিন্তু কোথায় পাবো? দুধের ওপরে গাঁজা পাতা, এই সেই রকম দেখতে লাগছে। দুধ, চিনি, চা পাতা সমস্তটা দিয়ে ফুটতে বসিয়েছি। এটা ফুটতে ফুটতে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে নিই। ভাতের হাঁড়িতে চাল ধোবো। আজকে সুজাতা দুপুরে বাসন মাজতে আসবে না বলে গেছে। সকালে ইন্দ্রর সঙ্গে গল্প করতে করতে এই জামা কাপড়গুলো গুছালাম, কিছু জামা কাপড় মেলেছি, বাইরে কয়েকটা জামা কাপড় হাতে কেচে মেলে দিয়েছি। এই তো সকাল থেকে টুকটাক অনেক কাজ থাকে গো। আজকে পুকুরও অনেক কাজ রয়েছে, কালকে পরীক্ষার অ্যাডমিট আনতে যাবে কলেজ থেকে। এখন জামা কাপড় কেচে ধুয়ে রেডি করে রাখছে। 19 তারিখ থেকে পরীক্ষা, মানে বুধবার থেকে পরীক্ষা। তারিখ আর বার যদি গুলিয়ে যায় ক্ষমা করবেন বন্ধু, আমি তারিখ মনে রাখতে পারি না। বার বলে দিলে বুঝতে পারি, কারণ পুকুর তো একার পরীক্ষা নয়, সঙ্গে পুকুর মা বাবারও পরীক্ষা। ইন্দ্রকে ভোরবেলায় উঠে স্টেশনে দিয়ে আসতে হবে, আমাকে উঠে একটু টিফিন বানিয়ে দিতে হবে। যেই টাইমে কলেজে যায় তার অনেকটা আগেই ওকে বেরোতে হবে, না হলে পরীক্ষার হলে পৌঁছাতে পারবে না, অনেকটা দূরে তো। ইন্দ্র বলেছিল আমাদের গাড়ি করে তোকে পৌঁছে দিয়ে আসবে, বলে না গাড়ি লাগবে না, সবাই যেভাবে যাবে আমিও সেভাবে যাব। দেখাই আপনাদের আলু পেঁপে কেটে জলের মধ্যে চুবিয়ে রেখেছি। মাংস ম্যারিনেট করব বলে মশলা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মেখে, আর সময় দিতে পারবো না, আধা ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেট করা মাংস রেখে দিলে তারপরে রান্না করলে ইয়ে হয়, স্বাদ হয়। হাতে অত সময় নেই, বুঝেছেন? ইন্দ্র বেরোনোর সময় বলে গেছে 2টোর মধ্যে চলে আসবো।
এই এক লোক বাবা, এতদিন কাজ 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 নিয়ে ব্যস্ত ছিল, ঘরে আসার সময় পাচ্ছে না, খাওয়ার সময় পাচ্ছে না, বসার সময় পাচ্ছে না। এবারে কাজ শেষ হয়ে গেছে, এবারে খেলা 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 খেলা, মানে ফুটবল টিম রয়েছে, সেই টিম তৈরি করবে, কোন ছেলেকে নিলে ওর দল জিতবে না জিতবে এই খুঁজে বেড়াচ্ছে। কালকে ফলহারিণী অমাবস্যা ছিল, আমাদের সামনে যে মা কালীর মন্দিরটা রয়েছে সেখানে গেছিলাম, সবাই পুজো দেওয়ার জন্য ভিড় করেছে। ইন্দ্র তো ওই ভিড় দেখে ও তো আর ভালো লাগছে না, এরকম করছে, ছটপট ছটপট করছে। আমি বলি যে তোমার হাতে সময় না থাকলে আমাদের সঙ্গে তোমাকে আসতে হবে না, আমি আর মেয়ে একাই চলে আসতাম। না বাবা, কাজের জন্য বউ বাচ্চাকে সময় দিতে পারছিলাম না সেটা আলাদা কথা, এখন এই খেলা নিয়ে তারপরে সমাজসেবা নিয়ে ব্যস্ত থাকলাম, বউ বাচ্চাকে সময় দিলাম না, লোকে কি ভাববে, না লোকে কি ভাববে এই নিয়ে মাথা ঘামায় বেশি। তো এখন খেলা নিয়ে খুব ব্যস্ত থাকবে, খুব ব্যস্ত থাকবে, তাও ভালো বাবা, জীবনে ও যত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে আমার জন্য ভালো, নাহলে মন মরা হয়ে যায়। ইন্দ্রর কাজকর্মের চাপ থাকে পুজোর আগে আগে আর ভোটের আগে আগে, পুজোর আগের 3টে মাস, ভোটের আগের 3টে মাস, ব্যাস, তারপরে আর অতটা ইয়ে থাকে না, টুকটুক করে কাজ হয়। কিন্তু এই যে রাইফেল ক্লাবে চলে গেল সকালবেলায়, বাজার পাট একদম তারাস করে ফেললো, লাভ দিয়ে চলে গেল। 20 তারিখে খেলা রয়েছে ইন্দ্রর, এবারে নাকি মেডেল আনতেই হবে, প্র্যাকটিস করবে, 2 বেলা প্র্যাকটিস হচ্ছে এখন। বাবা, ইন্দ্রদা শুধু এই টাকা রোজগার করার কাজেই ব্যস্ত থাকে না গো, সমাজসেবামূলক কাজে, খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত থাকে। তা সরকার যখন উল্টে গেছে তখন আপনাদের মধ্যে অনেকেই খুব চিন্তিত আমাদের নিয়ে, আমাদের এবারে কিভাবে চলবে না চলবে। যারা রাজনীতি করে সংসার চালায় তাদের হয়তো যাবে আসবে, কিন্তু আমার ইন্দ্র রাজনীতি করে সংসার চালায় না। যে সরকারই আসুক না কেন, যদি উন্নয়ন হয়, রাস্তাঘাটের কাজ হয়, তাহলে আমাদের ইন্দ্র ঠিক কাজ করবে, খেয়ে পড়ে আমরা বাঁচবো। তাই অন্যকে নিয়ে খুব বেশি চিন্তা করবেন না, বুঝেছেন? এখন আমাদের প্রত্যেকের জীবনে এত 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 সমস্যা, সেইগুলো সমাধান না করে যদি অন্যের জীবন নিয়ে ভাবতে বসি, তাহলে তো পৃথিবীর কোন কোনায় পড়ে রয়েছি আমি, কোন কোনায় পড়ে রয়েছেন আপনি যদি আমাকে নিয়ে চিন্তা করতে ব্যস্ত থাকেন তাহলে কি করে হবে? এক্সট্রা চাপ, ঠিক আছে? মা গো, টিকা যাচ্ছে না গো, রান্নাঘরে টিকা যাচ্ছে না, এরপরে তো এই যে জ্বলবে। দাও দাও করে ওই গোটা ধনে জিরে ওই মশলার মধ্যে পেস্ট করে মুরগির মাংস রান্না করেছিলাম। ওই মুরগির মাংসটা খেতে ভালো হয়েছিল, কিন্তু খাসির মাংসতে যখন ওই একই মশলা দিয়েছিলাম ওই মাংসর গন্ধটা নষ্ট হয়ে গেছিলো জানেন, সেই জন্য আর ধনে জিরা পেস্ট দিলাম না, শুধু আদা, কাঁচা লঙ্কা, টমেটো, মানে বেসিক যে মশলাটা সেটাই দিয়েছি। খাসির মাংসর তো নিজস্ব একটা গন্ধ রয়েছে, বেশি উগ্র গন্ধের মশলাপাতি দিলে না ওই মাংসর আসল গন্ধটাই নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না, বুঝলেন বন্ধু? কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তো, তাই হাত দিয়ে মাখাতে পারছি না। কিন্তু এই বাঙালিদের যত মেখে ঝুঁকে রান্না বান্না একটু হাতে মেখে করতে পারলে ভালো হয়, কিন্তু কিছু করার নেই, আমার খুব হাত জ্বলে, খুব হাত জ্বলে। পেঁপে কেটেছি, পেঁপের একটু রস চোখের কোনায় গেছে, চোখ চুলকে চুলকে মরছি, মানে অন্ধই হয়ে গেলাম, এরকম ক্ষণিকের জন্য মনে হলো জানো। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অনেকে মাংস কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সিটি দেয়, আমার আবার ওটা করতে গেলে হাবিজাবি হয়ে যাবে, মাংস পুরো গলে ভর্তা হয়ে যাবে, সেই জন্য আমি ম্যারিনেট করা মাটনটাকে সিটি দিয়ে নিয়ে তারপরে কষাই। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আমি এই একই প্রসেসে প্রত্যেকবার মাটন রান্না করি গো। ফোড়নটা চড়বড় করে আসলে আগে থেকে সিটি দিয়ে রাখা মাটনটা এর মধ্যে দেবো।
এখানে যে পেঁপে কেটে রেখেছিলাম, পেঁপেটাও এর মধ্যে দিয়ে দেবো। মিশো অ্যাপ থেকে এই টপগুলো অর্ডার দিয়েছিলাম, এত ভালো এসছে, আমি ভাবতেই পারিনি যে এতটা ভালো আসবে। দাঁড়ান দেখাই, এই দেখুন কোয়ালিটি খুব ভালো, খুব ভালো। জানলার পাশে এই টবে করে কয়েকটা ইনডোর গাছ লাগাবো। গাছ এখনও আনা হয়নি, টব এসে গেছে, এগুলোকে রেডি করে রাখি, যখন সুযোগ সুবিধা পাবো গাছ এনে টুক করে বসিয়ে দিতে পারবো। দেখতে পাচ্ছেন এইরকম, আর নিচে প্লেট দেওয়া রয়েছে, এতে ওই জানলার মার্বেলটা কাদা কাদা হবে না, বুঝেছো? আর খুব ভালো কোয়ালিটি, হ্যাঁ, শক্ত, পুরো শক্ত পোক্ত, পাঁচখানা। প্রভু চলে এসেছে, কথা দিয়ে কথা রেখেছে, বলেছিল দুটোর মধ্যে চলে আসবো, চলে এসছে গো। এখনো রান্না হয়নি, হ্যাঁ একটুখানি বাকি রয়েছে, আসো না। মাংসটা কেমন কষেছে বলুন? পেঁপেটা বেশি বড় হয়ে গেছিল জানো। এবারে এর মধ্যে আলুটা দেবো, আলু ভাজতে ভাজতে 90% সেদ্ধ হয়ে গেছে। ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে টকবক করে ফোটাবো, আলু যেটুকু সেদ্ধ হওয়ার সেটুকু সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলবো। দেখাই, হ্যাঁ, মাটনের ঝোলের কালারটা একটুখানি ঢাকনা ছাড়া রাখলাম, ভাবটা বেরিয়ে গেলে তারপরে ঢাকা চাপা দেবো। কিন্তু ইন্দ্র এসে যদি দেখে ঢাকনা নেই, বাস বিষক্রিয়া হয়ে গেছে। এই বিষক্রিয়া খাবার খাইয়ে আমাদের মারবে, তুমি চক্রান্ত করছো এরকম করে, জানো। 3 বার এসে দেখে গেল যে মাংসের ঝোলটা ঢাকা দিয়েছি কি না, স্যালাডটা ঢাকা দিয়েছি কি না, এইরকম বাতি গেছে। আমার বাপের বাড়িতে গেলে মাকে বারবার সাবধান করে, আগে ঢাকুন, আগে ঢাকুন। বিড়াল আছে না ওই বাড়িতে, আমাদের বাড়িতে খেতেই চায় না। আর আমার মায়ের তরকারি পাতিতে ঢাকনা দেওয়ার অভ্যাস নেই। মাটনের ঝোলের পাতলা পাতলা ঝোল, আলুটা সাইড দিয়ে খুলে গেছে, আর বেশি সেদ্ধ করলে ঘেটে ঘ্যাট হয়ে যেত। আলু বেশি ঝোলের মধ্যে গলে গেলে ঝোলের স্বাদ নষ্ট হয়ে যায়। ঠিক আছে বন্ধু, ও আজকে ঘরে নিয়ে গিয়ে খাবো, ইন্দ্রকে বলি অফারটা দিই, উনি আবার টেবিলে ছাড়া খেতে চায় না। কিন্তু আজকে যা গরম, এই টেবিলে বসে খেতে পারবো না আমি, ইন্দ্র একা খেলে খাবে। আর এখানে ইন্দ্র স্যালাড সুন্দর করে কেটে নিয়েছে, শসা, পেঁয়াজ, টমেটো, গন্ধরাজ লেবু। আমার মাংসর ঝোলের সঙ্গে গন্ধরাজ লেবু চিপড়ে খেতে খুব ভালো লাগে জানেন। ঢাকা দেওয়া থাক, জিজ্ঞাসা করে আসি। আর এই যে আমার ফড়িংয়ের তন্ত্র সাধনার হাড্ডিটা বারবার পায়ের নিচে পড়ে, ব্যথা পাই। এই হ্যালো, ভাত খাবে তো? কি ঘরে নিয়ে আসবো? আজকে আর পাচ্ছে না প্রভু আমার, বলছে নিয়ে আসো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা ওই 6টা 6:30 ঘরে, এখনো ঘড়ির দিকে তাকায়নি। দুপুরে একটু শুয়েছিলাম, দেখুন বিছানা পাট সব লন্ড ভন্ড। ওকে বলছি সুন্দর করে গুছা, ও হেসেই কুটি কুটি হয়ে যাচ্ছে। ওরে বাবারে কি হাসির কাজ দিয়েছি গো। ওইটাকে এরকম কর, এইরকম করে পাক। হ্যাঁ, ও প্রত্যেক দিন বিছানা গোছানো শেখাতে হয়। এইবারে এই বালিশটা রাখ, তুই রাখ, আমি বলে বলে দিচ্ছি, তুই কর। এবার ওই কোনাটায় যেটুকু জায়গা আছে সেই কোনাটায় এটা রাখ। নে নে তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, লোকের বাড়ির শঙ্খের আওয়াজ শুনতে পাচ্ছি। এইটা ওই পাশটায় রাখ, ও পাশে কি আছে? হ্যাঁ, এবার ঝেড়ে ফেল। শ্রীকৃষ্ণের শেষ কটা দিন, সন্ন্যজিৎ চট্টোপাধ্যায়ের, বেশ ভালো বইটা, নন ফিকশন বুক। আমি কোনো কাজ করলে তোমার ঠিক পোষায় না। এটা গুজকে আছে, ফুচকে আছে, ঠিক কর। এইটুকু পারছিস না বাবা? ছেলের বউ আসলে মিলেমিশে খেতে পারবে না। ঠিক আছে, কেন রান্নায় নুন কম? আমি ছেলের বউয়ের সঙ্গে থাকতাম না তো, তারা তাদের আলাদা ব্যবস্থা করতো। ডোরবেল বাজলে বাড়ির কুত্তা করে কে কে কে, আর কুত্তা করে ঘেও ঘেও ঘেও। বাড়ির কুত্তা আর কর্তার জন্য ডোরবেল বন্ধ। কে গো, কে? কি বাবা, ভয় পেয়ে গেছি। বাবা তুমি না এরকম করবে না। ওরকম করে আনন্দ পায়। আমি যে 800 লাগাতে মারবো। ও আমার আমার আঁচল ছাড়া থাকতে একটু বিরক্ত লাগে সারাটা দিন। ওই আতুরের বাচ্চা যেমন মায়ের কোলে কোলে থাকে, আমার ফড়িংটাও এখন সেরকম কোলে কোলে থাকে জানো।
দুপুরে এক ফোঁটা ঘুমাতে দিল না। ও তো অবলছি। অবলা, যে যাকে নিয়ে থাকে সেই বোঝে কে অবলা আর কে হরবোলা। হ্যাঁ গো, আমার ফড়িংটা অতিরিক্ত করে, যত বয়স হচ্ছে তত যেন বাড়াবাড়ি বাড়ছে। সরে যাও বাবা, সরে যাও, সরে যাও, গায়ে পড়ে যাবে বাবা। সরবে না। ভেবেছিলাম নার্সারিতে যাব, ওটা ছিল না এখানে। এই দেখ বাবাই, পাখির জন্য কাউনের দানা নিয়ে এসছে। এখানে থাক। আপনাদের সাথে কথা বলছি বলে প্যাকেটটা মুখ দিয়ে ছিঁড়লাম, নাহলে হাত দিয়েই ছিঁড়ি। দেখি ভাত কতটা আছে, যেটুকু আছে পুপু ইন্দ্রর হয়ে যাবে। আমি আজকে রাতে কিছু খেতে পারবো বলে মনে হচ্ছে না। 2 বেলার ভাত একসঙ্গে খেয়ে নিয়েছি দুপুরবেলাতে। এত ভালো হয়েছিল মাটনের ঝোলটা, মাটনটাই ভালো। মাংস ভালো হলে দেখবেন যেমন তেমন রান্না করলেও যেন স্বাদ হয়। আর মাংস যদি ভালো না হয়, ও যতই জুত জাত মশলাপাতি দিয়ে রান্না করুন না কেন, ঠিক মনের মতো হয় না, তাই না? তো চলুন বন্ধু, হ্যাঁ, আমার বকবক মানে এরপরে আমার আর কোনো কাজকর্ম নেই। এখন পুপুর সঙ্গে নিচের ঘরে বসবো, কত রাত অবধি বসিয়ে রাখে এটাই এখন দেখার। আমি বেশি রাত পর্যন্ত বসবো না বাবা, সকালে উঠতে অসুবিধা হয়। দুপুরে একটুখানি শুয়েছিলাম, মটকা মেরেই শুয়েছিলাম, ঘুম আসেনি। ফড়িং যেন কেমন করছে, লাফাচ্ছে ঝাপাচ্ছে, নখগুলো বড় বড় হয়েছে তো, সামান্য হাঁটাচলা করলেও যেন একটা নখের আওয়াজ কানে আসছে, বুঝেছেন? তা মাথাটা ধরে রয়েছে। তো আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। আমার না এই রবিবার দিন সন্ধ্যের পরে রাস্তাঘাটে বেরোতে ইচ্ছা করে না, খুব ভিড় থাকে, মানে যেখানে সেখানে, যেখানে কোনোদিন মানুষ পা রাখে না সেখানেও যেন ভিড়। স্টেশন মার্কেটে হাঁটা চলা যাবে না, এত ভিড়। গঙ্গার পাড়ে একটু যে গিয়ে বসবো, হাওয়া খাবো, হাওয়া তো নেই, হাওয়ার কথা বাদ দিন, তবুও লোকজনের ভিড়। আমার এত ভিড়ভাড়টা এখন আর ভালো লাগে না, কেমন যেন অনেক মানুষের ভিড় দেখলেই দমটা আটকে আসবে এরকম মনে হয়। কি জানি, এটা এক ধরনের রোগ কিন্তু, জানেন? কোনো মন্দিরে যাব, লাইন দেখলেই কেমন অস্থির অস্থির লাগে। বাবা, চাপা পড়ে মরবো না তো, মানুষের পায়ের নিচে পদপিষ্ট হয়ে মরবো না তো? এর আগে যখন একদিন বলেছিলাম যে পুরীর মন্দিরে অত ভিড় দেখে আমার কেমন অস্থির অস্থির লাগছিল, মনে হয় পদপিষ্ট হয়ে মরে যাব। তা এক বন্ধু কমেন্ট বক্সে লিখেছিলেন, একটা তীর্থস্থানে গিয়ে, ভগবানের জায়গায় গিয়ে এটা আবার কি ধরনের কথা? কি বলেন বন্ধু? এখন মন্দিরেই বেশি পুলিশ প্রোটেকশন দেওয়া থাকে, এমনি এমনি কি দিচ্ছে? ভগবান যেখানে আছে সেখানে কোনো ক্ষতি হবে না, এ তো ভাবা ভুল। ওই অতটা তো অন্ধবিশ্বাস করতেই পারি না, মানে ভগবানের প্রতি অতটা বিশ্বাস এখনো আসেনি বলেই ওই আপনার মতন করে কথা বলতে পারছি না। মন্দিরে জুতো চুরি হয়ে যাচ্ছে, পকেট থেকে ফোন বের করে নিয়ে চলে যাচ্ছে, সোনার চেন টান দিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই ভগবানের স্থানে যাচ্ছি, কিছুই হবে না, ভগবান রক্ষা করবে, ওই বলে তো আর যাওয়া যায় না গো, অতটা তো বিশ্বাস আসেনি।